জীবন বা জীবিকার প্রয়োজনে কিংবা স্বপ্ন ছোঁয়ার আকাঙ্ক্ষায় নিজস্ব পৃথিবী ছেড়ে কিছু মানুষ পাড়ি জমায় যোজন যোজন দূরের কোনো দেশে। স্বদেশ ত্যাগের সাথে সাথে তারা আলিঙ্গন করে নেয় প্রবাসী নামের শব্দটিকে। প্রবাসে যাপিত জীবনের অভিজ্ঞতা আর বাংলাদেশী হিসেবে আমাদের অর্জনগুলোর আনন্দ সবার সাথে ভাগ করে নেয়ার চেষ্টাই হলো অর্ক। লক্ষ লক্ষ প্রাণ আর মা বোনের সম্ভ্রমের উপর দাঁড়িয়ে আছে আমাদের স্বাধীনতা, আমাদের দেশ। মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগীদের অম্লান স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হলো অর্কের সকল প্রয়াস। তাদের স্মৃতির প্রতি রইল আমাদের আজন্ম শ্রদ্ধা ও ভালোবাসা। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রবাসী বাংলাদেশিদের জীবন নিয়ে গল্প অনুষ্ঠান অর্ক। আমাদের আজকের অতিথি, যার পরিচয় আসলে সেভাবে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ কিছু কিছু মানুষ হচ্ছে প্রতিষ্ঠানের মতো, যারা এক একজন এক একটি প্রতিষ্ঠান। তেমনই একজন ব্যক্তিত্ব শেজান মাহমুদ, যিনি একাধারে চিকিৎসা বিজ্ঞানী, লেখক, চলচ্চিত্রকার, সুরকার, গীতিকার এবং আরো অনেক কিছু, যা আসলে আমরা সবাই জানি। চলে আসি মূল গল্পে। শেজান ভাই, কেমন আছেন? ভালো। তোমাদের খবর কি? হ্যাঁ, আমরা ভালো আছি। আমরা আমাদের অর্কের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু আমাদের আজকের অনুষ্ঠান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে, বাংলাদেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে, আমরা আজকে মূলত আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখাগুলো, কাজগুলো নিয়ে গল্প করতে চাই। আমরা শুনতে চাই। আমরা তো আপনার সৃষ্টিগুলো দেখেছি, আপনার সেই অপারেশন জ্যাকপট থেকে শুরু করে আরো যে বইগুলো আছে আমরা সবাই পড়েছি, কিন্তু এই বইগুলোর পেছনের নেপথ্যের কাহিনীগুলো আমরা আসলে জানতে চাই। অবশ্যই। আর শুরুতেই তোমার মাধ্যমে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যারা অনুষ্ঠান দেখবেন সেই দর্শক শ্রোতাদেরও আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর হ্যাঁ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এটা আমাদের বাংলাদেশের বাঙালিদের পরিচয়ের সবচাইতে উল্লেখযোগ্য অর্জন আমি বলবো। এটা অর্জন করাটা এবং সেই অনুপ্রেরণা থেকেই যখন খুব ছোটবেলায় আমি বলি এটাকে বাল্যের অস্পষ্ট অভিঘাতের মতো স্মৃতি, যে খুব স্বচ্ছ অনেক কিছু ছিল না, কিন্তু বুঝতাম মাথার মধ্যে এক ধরনের অভিঘাতের মতো। এই শব্দটা আমার খুব পছন্দ। সেই অভিঘাত থেকে বলা যায় যখন বড় হলাম, একটু একটু করে জানতে শুরু করলাম, তারপর মুক্তিযুদ্ধের গল্প লেখা শুরু করি এবং প্রথম বইটাই ছিল অপারেশন জ্যাকপট, যেটা উল্লেখ করি। আমি আসলে আপনার বইগুলো নিয়ে দেখছিলাম, উইকিপিডিয়াতে একটা তথ্য পেলাম যে অপারেশন জ্যাকপট লেখার জন্য আপনি 3 বছর এর নেপথ্যে কাজ করেছেন। বিভিন্ন জায়গায় আপনি সত্য ঘটনাগুলো সংগ্রহের জন্য কাজ করেছেন। সেই অভিজ্ঞতা কি বলেন? হ্যাঁ, এটা আসলে খুব আমি আমার জীবনের বলা যায় একটা খুব ফ্যাসিনেটিং অভিজ্ঞতা। আমি যখন মেডিকেল কলেজে পড়ি, আমি থাকতাম মেডিকেল ডর্মে, যেটা হস্টেল বলি আমরা। সেখানে আমাদের একটা ছোট্ট একটা ঘর ছিল নামাজের জন্য। ওখানে একজন মুয়াজ্জিন ছিলেন, তার নাম আব্দুর রহিম। এই রহিম ভাইকে দেখে কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে তিনি একজন মুক্তিযোদ্ধা। একদিন গল্প করতে করতে তার কাছ থেকে জানলাম যে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, এবং সেই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলো আমি পড়েছি অনেক। তার মধ্যে দুটো বইয়ের কথা উল্লেখ করি। লক্ষ প্রাণের বিনিময়, মেজর রফিকুল ইসলামের লেখা। সেই লক্ষ প্রাণের বিনিময়তে কিন্তু অপারেশন জ্যাকপটের যে ঘটনাটা তার উল্লেখ করা আছে। অন্যদিকে একই সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম ধারাবাহিকভাবে ছাপা হচ্ছিল দেশ পত্রিকায়, এবং সেখানেও 2-3 পাতাতে একটা চরিত্র, তার নাম সিরাজুল, এই গল্প লেখা আছে। এবং যখন আমি এই দুটো গল্প পড়ি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এরকম অনেকটা বলা যায় আত্মঘাতী দলের মতো একটা দল ছিল, যারা নৌ কমান্ডো,
এবং এই নৌ কমান্ডোরা বুকে মাইন বেঁধে পাকিস্তানি জাহাজ উড়িয়ে দিয়েছিল 4টা পোর্টে একসাথে। এই গল্পটা যখন জানার পরে কিন্তু এত চমৎকৃত আমি, এবং তার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রচুর সিনেমা দেখেছি, গল্প পড়েছি। বাংলাদেশে এরকম একটি গল্প আছে, আমরা জানতাম না। আমার আগ্রহ জন্মালো যে আমি পুরো গল্পটা জানতে চাই। তো তখন মুক্তিযুদ্ধ 16 খণ্ডের দলিলও বের হয়ে গেছে, সেটাও সংগ্রহ করলাম। পরে দেখি কোথাও পরিপূর্ণ তথ্য নেই, এমনকি কোন দিন এই অপারেশনটা হয়েছিল সেটা নিয়েও দ্বিমত আছে। তখন সরাসরি চলে গেলাম মেজর রফিকুল ইসলামের কাছে, এবং উনি বললেন যে এই ঘটনাটি এতটা সিক্রেটলি, বিশেষ করে ইন্ডিয়ান নেভির তত্ত্বাবধানে হয়েছিল, এতটা সিক্রেট ছিল যে ওনারাও পুরোপুরি জানতেন না সবকিছু। ওনারা শুধু জানতেন যে চিটাগং পোর্টে যখন অপারেশন হবে তখন সেক্টর কমান্ডার হিসাবে তার দায়িত্ব চিটাগং এর পোর্টে এই যোদ্ধাদের পৌঁছে দেয়া। এবং এই গল্পটা কিন্তু আমি ধীরে ধীরে ওখানে উল্লেখ করেছি। প্রথমে যেটা হলো যে রহিম ভাই, যার কথা বললাম, মুয়াজ্জিন, রহিম ভাইয়ের সাথে কথা বলে জানলাম তিনি একজন নৌ কমান্ডার ছিলেন। তার কাছ থেকে আমি 10 জনের নাম নিই যারা যারা এটার সাথে যুক্ত ছিল। সেই 10 জনের সাথে যোগাযোগ করি। এর মধ্যে অনেকেই ছিলেন যারা একেবারে নৌ কমান্ডোর শুরুতে পাকিস্তান সাবমেরিন থেকে, যেটা তারা সাবমেরিনার হিসেবে ট্রেনিং করছিল ফ্রান্সের তুলোন শহরে, সেখান থেকে তারা পালিয়ে আসে। এবং এই সাবমেরিনদের 8 জনের মধ্যে থেকে আমি 4 জনের সরাসরি দেখা পাই। ওই 10 জনের মধ্যে 4 জন ছিলেন, তাদের সঙ্গে আমি কথা বলি। মোশাররফ হোসেন, তারপর আরো ছিলেন মেজর রফিকুল ইসলাম, এরকম 4 জন 5 জন। আমি যখন প্রথম কথা বলি তাদের কাছ থেকে আরো নাম পাই, আরো 10 জন, আরো 10 জন, এরকম করে করে, যেটা আমরা এখন সায়েন্সে বলি স্নোবল স্যাম্পলিং। যে স্নোবল যেরকম ছোট একটা বল থেকে গড়াতে গড়াতে অনেক বড় হয়ে যায়, সেরকম ছোট স্যাম্পল থেকে পুরো কাজটা আসলে সায়েন্টিফিক প্রসেসে হয়েছে। আমি তখন বুঝতাম না, এখন বুঝছি যে ওটা আমি একটা স্নোবল স্যাম্পলিং এর মতো 1 জন থেকে 10 জন, 10 জন থেকে 20 জন, এরকম করে করে অনেক তথ্য সংগ্রহের পরে এবং বইপত্র ঘেটে যখন পুরো গল্পটা পেয়ে গেলাম যে সেই ফ্রান্সের তুলোন শহর থেকে 8 জন সাবমেরিনার পালালো, তাদের প্ল্যান ছিল সাবমেরিনটাকে হাইজ্যাক করে নিয়ে আসা। ওর মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করলো, পাকিস্তানিদের কাছে বলে দিল, এবং তখন তারা নিজের প্রাণ হাতে নিয়ে পালালো, এবং পালালেন তুলোন থেকে জিনেভা, সুইজারল্যান্ডে। সেখান থেকে ইন্ডিয়ান হাই কমিশনের রাজনৈতিক আশ্রয় নিলেন। সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হলো সেই দিল্লি শহরে, যেখানে ইন্ডিয়ান নেভির আন্ডারে সরাসরি তাদেরকে দিয়ে ট্রেন করানো হলো। এবং এই ট্রেনিং এর পর 4টা বন্দরে একসাথে অ্যাটাকটা হয়। এই পুরো গল্পটা করতে আমাকে আবার কলকাতাও যেতে হচ্ছে, ওখানে মানে ভারতবর্ষে যেতে হচ্ছে। সেটা হলো যে ওখানে ফোর্ট উইলিয়াম বলে ওদের একটি সামরিক ঘাঁটি আছে, যেখানে অনেক তথ্য সংরক্ষিত ছিল। তো এরকম নানা জায়গা থেকে একসাথে পেয়ে প্রথম পর্বটা চিটাগং পর্বটা আমি লিখি, যে পর্বটি নিয়ে বইটা, যে কারণে অনেক ঘটনা আছে ওটার মধ্যে। অপারেশন জ্যাকপটের সাথে যুক্ত যারা অনেক বড় বড় সামরিক মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তাদের অনেক লেখার মধ্যে এই বইটি থেকে ছোট ছোট রেফারেন্স আছে, কারণ কতগুলো জিনিস যেটা আনডকুমেন্টেড ছিল। এই কারণেই বইটিকে বলা হয় মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের সত্য ঘটনার অকথিত অধ্যায়। এই হলো মোটামুটি সংক্ষেপে এটা স্টোরি বলা যায়। কারণ আমার মনে হয় যে এই আপনার কাছ থেকে যতটুকু শুনলাম, না বললেই নয়, আসলে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই জন্য আপনি ওই সময়টুকু ব্যয় না করলে আমরা এই তথ্যগুলো, এই এত 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 ত্যাগ এবং এত কষ্টের যে বিনিময়, আমাদের যে স্বাধীনতা এবং আমাদের বিশেষ করে নৌবাহিনী কমান্ডোদের যে অবদান, এগুলো আসলে আমরা জানতাম না। আপনাকে আরো একবার ধন্যবাদ।
থ্যাংক ইউ। সেজন্য আমি আমি আরেকটা এখানে জিনিস বলতে চাই যে বইটি লেখার সময় আমার কত বড় দ্বিধা ছিল যে আমি এটা লেখাকে, আমি তো মুক্তিযুদ্ধ ওইভাবে বলা যায় সরাসরি করিনি, যুদ্ধ করিনি বা প্রত্যক্ষ করার মতো ওরকম বয়সও ছিল না। এমনকি ওই সময়কার রাজনৈতিক কর্মকাণ্ডকে ব্যাখ্যা করার আমার যে মানসিক পরিণতি সেটাও তো ছিল না। কিন্তু পরে দেখলাম যে আসলে তা না, বলতে পারা যায়। যেমন আমেরিকান গৃহযুদ্ধের উপরে সবচেয়ে সফল বইটার নাম রেড ব্যাজ অন কারেজ, স্টিফেন ক্রেনের লেখা। তার কিন্তু স্টিফেন ক্রেনের ওই সময় জন্মই হয়নি। কোনো ইতিহাস লেখার জন্য আসলে ওই সময় জন্মাতে হবে এমন কোনো কথা নেই, বরং ওটাকে কতটা নিরপেক্ষভাবে, কতটা অবজেক্টিভলি একটা ইতিহাসকে তুলে আনা যায় সেটা ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু ওইভাবে একেবারে পরিপূর্ণভাবে কোথাও তো আনা হয়নি, বরং খণ্ডিত আকারে এখানে সেখানে। সেই জন্য এই বইটার একটা ভূমিকা তো অবশ্যই আছে যে এটা একটা সূচনা ছিল, এবং লক্ষ্য করে দেখো যে পরবর্তীতে অনেকে কিন্তু নৌ কমান্ডোদের ইতিহাস নিয়ে বই লিখেছেন, এবং সে বইগুলো যেটা হয়তো আমার বইতে সব গল্পগুলো আসেনি সেটা এসেছে অন্য আরেকটি বইতে। এইভাবে বিভিন্ন খণ্ডগুলো একসাথে হয়ে তো ইতিহাস তৈরি হয়। কিন্তু একটা বিষয় যেটা আমার বইতে উঠে এসেছিল যে ওই অপারেশনের তারিখটা নিয়ে যে দ্বন্দ্ব ছিল সেটা আমি বলা যায় একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাইন্ড অফ কি বলবো সমাধান করে একটা একমতে এসেছি যে কেন, কখন, কোন দিনে অপারেশনটা হয়েছিল। এখানে আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যখন আপনি এই নেপথ্যের কাহিনীগুলো সংগ্রহের জন্য নেমেছিলেন, সে সময় আপনি যাদের সাথে কথা বলতে গিয়েছেন বা অনেক প্রত্যন্ত অঞ্চলে আপনাকে যেতে হয়েছে, আপনি সেখানকার প্রতিবন্ধকতা বা সেখানকার মানুষজনের রেসপন্স কেমন ছিল আপনার প্রতি, বা কি ধরনের প্রতিবন্ধকতা আপনি আদৌ কি কোনো প্রতিবন্ধকতা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল আমার সময় এবং অর্থ। আমি তখন ঘর পালানো মেডিকেল কলেজের ছাত্র, হোস্টেলে থাকি আর গান লিখি, জিঙ্গল লিখি, এভাবে নিজেকে সাপোর্ট করি। সুতরাং আমাকে চিটগাং যখন যেতে হচ্ছে ট্রেনের টিকিট কেটে অথবা যখন যাচ্ছি, এটা একটা সময় এবং অর্থের প্রতিবন্ধকতা। অন্যদিকে আমাকে মেডিকেলে পড়তে হচ্ছে, এবং যারা আমাকে জানে ভালো করে মেডিকেল কলেজ, আমি কখনো খারাপ ছাত্র ছিলাম না, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে কি হচ্ছে, যখন অন্য সবাই 24 ঘন্টায় 16 ঘন্টা করে পড়ছে পরীক্ষার জন্য, আমি তখন 16 ঘন্টা তো দূরের কথা, হয়তো 1 ঘন্টাও পড়ছি না। এইভাবে আমার পড়াশোনার প্রচুর ক্ষতি হয়েছিল, সেটা একটা বিরাট প্রতিবন্ধকতা ছিল। অন্যদিকে আরেকটা প্রতিবন্ধকতা ছিল যে আমি যখন পৌঁছে যেতাম কারো কাছে, ওরা প্রথমে বলতো তুমি তো একটা ছোকরা, একটা বাচ্চা ছেলে। আমরা তো ভেবেছি বইটা লিখছে সে কেউ একজন বড় কেউ, কিন্তু তাদেরকে আমি বলবো সবচেয়ে বেশি কৃতজ্ঞতা তাদেরকেই দিতে হবে যে আমাকে ছোট দেখেও কেউ কিন্তু তথ্য দেওয়ার ব্যাপারে কোনো রকমের গাফিলতি করেননি, বরং এটার জন্য তারা এত বেশি উৎসাহিত হতেন যে অনেকে আছেন যে যাদের ডায়েরিটা, ছোট একটা ডায়েরিতে অনেক কিছু লিখে রেখেছিলেন, আমাকে দিয়ে দিয়েছেন একবারে যে এটা নিয়ে যাও, নিয়ে লেখো। আমার মনে হয় যে তারা আপনি যখন তাদের কাছে গিয়েছেন অনেকদিন, তারা নিশ্চয়ই কোনো না কোনো কারণে জিনিসগুলো সংগ্রহ করে রেখেছিল, এবং যখনই এমন একজনকে পেলেন যে যিনি এই জিনিসগুলো আসলে সত্যিকারের মূল্যায়ন হবে এবং মানুষজন জানবে, সেই আগ্রহ থেকেই আসলে মনে হয় তারা আপনাকে এতটা আন্তরিকভাবে সাহায্য করেছিল। এবং আমার মনে হয় যে আমাদের এই ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মানুষগুলো, তাদেরকে নিয়ে আসলে এখনো অনেক কাজ করার আছে, এখনো অনেক আপনার কি মনে হয় যে এটা একটা অসাধারণ পয়েন্ট তুমি উল্লেখ করেছো, যে সবচেয়ে আমাকে যেটা অনুপ্রাণিত করেছিল এটা কাজটা করতে গিয়ে তা হলো প্রত্যেকটা মানুষ, এবং তার একটা রাজনৈতিক ইতিহাস আছে। স্বাধীনতার পর এই নৌ কমান্ডাররা কিন্তু স্বীকৃতি পায়নি, এটা একটা উল্লেখযোগ্য আমাদের রাজনৈতিক বলো বা এক ধরনের নেতিবাচক ইতিহাস আমাদের। সেটা হলো যে এই নৌ কমান্ডাররা কিন্তু সাথে সাথে স্বাধীন বাংলাদেশের নৌবাহিনীতে
তাদেরকে সরাসরি নেওয়া হয়নি, একজন মাত্র ছিলেন, এখনো তিনি কমান্ডার আছেন। কিন্তু তারা অনেকটা অবহেলিত ছিল এবং ওদের প্রত্যেকেরই বক্তব্য ছিল যে তুমি প্রথম এই বইটা লিখে আমাদের কথা মানুষকে জানাচ্ছ, এবং সত্যিকার অর্থে তাই। আমার জানা মতে, আমি যদি ভুল না করে থাকি, মুক্তিযুদ্ধের সত্যি ঘটনা অবলম্বনে এইটাকে বলা যায় ডকু ড্রামা, কেউ বলতে পারে ডকু নভেল, কেউ বলতে পারে, যেভাবে নামকরণ করুক না কেন, এই সত্যিকারের গল্প অবলম্বনে বা সত্য ঘটনা অবলম্বনে লেখা সম্ভবত প্রথম বই। স্মৃতিচারণ করেছেন অনেকে, যেমন মেজর রফিকুল ইসলামের কথা বললাম, লক্ষ্য প্রাণের বিনিময়, তার আগে কিন্তু এটা হয়নি। তো যেটা হয়ে দাঁড়ালো যে এই গল্পটার মাধ্যমে মানুষ জেনে গেল যে এরকম একটা দল ছিল যারা বুকে মাইন্ড বেঁধে নিজের জীবন বিপন্ন করে পাকিস্তানের জাহাজকে উড়িয়ে দিয়েছে, এবং তার সাক্ষ্য হলো ধরো ডাকাতিয়া নদীতে এখনো সেই জাহাজ শুকনো মৌসুমে আমরা দেখতে পারি। তারপরে চিটাগং পোর্টে যে অপারেশনটা হয়েছিল সেটাও তাই, মোংলাতে অপারেশন হয়েছিল, নারায়ণগঞ্জে। এবং আমরা যদি, আমি মুক্তিযুদ্ধের সেরা লড়াই বইতে একটা উল্লেখ করেছিলাম যে স্ট্র্যাটেজিক্যালি যুদ্ধের দিক থেকে দেখলে এদের অবদানটা কিন্তু মুক্তিযুদ্ধের উপর প্রচন্ড প্রভাব বিস্তার করেছিল। পাকিস্তানি জাহাজ উড়িয়ে দেয়া এবং সেই সাথে অস্ত্র শস্ত্র উড়িয়ে দেয়া, এটার বড় একটা ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে আমাদের মুক্তিযুদ্ধে। তো তাদের কথা বলাটা, ধরো যেটা হয় যে ওরা ভাবছিল যে আমরা তো এত কষ্ট করে দেশ স্বাধীন করলাম, আমাদের কথা কেউ শুনছে না বা বলছে না, কিংবা আমাদের সেরকম স্বীকৃতিও নেই। এমনও আছেন যে কেউ কেউ তখন না খেয়ে মরছিলেন। আমি সেই তথ্যগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। মিরপুরে একজন নৌ কমান্ডার ছিলেন মোশাররফ হোসেন, উনি ওই 8 জনের একজন। ওনার বাড়িতে গিয়ে আমি না কেঁদে পারিনি, এতটা মানবেতর জীবনযাপন করছিল আমাদের দেশে একটা মুক্তিযোদ্ধা, এবং তার সংসার চলতো না এরকম অবস্থায়। তো তারা তখন কি করেছে যে না, আমাদের কথা অন্তত মানুষ জানুক, নতুন জেনারেশন তো জানবে, আর কেউ না জানুক। সেই আগ্রহ থেকেই বোধ হয় আমাকে সব রকমের সহযোগিতা দিয়েছিলেন ওনারা। আসলে আমার মনে হয় আমাদের যতগুলো অর্জন, সাধারণ মানুষের অংশগ্রহণ, অবদান, এই বিষয়গুলো খুব অনেক ক্ষেত্রে ম্লান হয়ে থাকে, কিন্তু অর্জনগুলোর পিছনে কিন্তু তাদের অবদানই সবার আগে। আমি আরেকটা প্রসঙ্গে আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অপারেশন জ্যাকপটের যে মূল কেন্দ্রীয় চরিত্র, আমরা জানি সেটা কিশোরের চরিত্র, একটা কাল্পনিক চরিত্র। এত চরিত্র, এত এত বয়স রেখে আপনি একটা কিশোরকেই কেন মূল চরিত্র হিসেবে তুলে আনলেন? কারণ আমি যখন বইটা পড়ছিলাম, আমার মনে হচ্ছিল প্রথম থেকে যখন পড়ছিলাম, তুরস্কের যে সাবমেরিনের কর্মকর্তারা ছিলেন, আমি ভাবছিলাম হয়তো তাদের মধ্যে কেউ একজন মূল চরিত্র। এরপর যখন পর্যায়ক্রমে পড়ছিলাম, কারণ মূল চরিত্র বেশ কিছু পর, অনেক গল্পের অনেকখানি পরে কিন্তু তার আগমন ঘটে। তো আমার এটা একটা প্রশ্ন যে আপনি কেন একজন কিশোরকেই এই এমন একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা পটভূমি, একটা কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসলেন? আমাকে এই প্রশ্নটি আরো অনেকে করেছেন। বিবিসির সাংবাদিক সাগর চৌধুরী এই বইটি যখন অনুবাদ করেন ইংরেজিতে, উনি বলেছিলেন যে আমার পড়ে মনে হয়নি বইটা ছোটদের বই। আমি এটাকে এভাবে বলি যে যখন বইটা লিখি আমার উদ্দেশ্য ছিল ছোটদের উদ্দেশ্যে। ছোট বলতে আমি ইন্টারমিডিয়েট ক্লাস পর্যন্ত বা কলেজে প্রথম বর্ষে পড়ে এরকম পাঠকদেরকে উদ্দেশ্য করে। কেন? আমি বলতাম যে বাংলাদেশের যারা বয়স্ক, বাংলাদেশের যারা উচ্চ পদে, রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন পদে আছে, এদের মাথা শেষ হয়ে গেছে, এদেরকে পাল্টানোর আর কিছু নাই। কিন্তু নতুনদের মাথায়, নতুনরাই একমাত্র এই মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সত্যিকার অর্থে ধরে রাখতে পারে। তাহলে আমি কিন্তু ছোটদের উদ্দেশ্য করে লিখেছিলাম ওই কথা ভেবে। গল্পটি কোনোভাবে ছোটদের না, গল্পটি রীতিমতো আমাদের যে কোনো ভাবে আদর্শের, আমাদের বাংলাদেশের জাতীয় সত্তার ইতিহাসের সাথে যুক্ত। দ্বিতীয় আরেকটি কারণ ছিল ছোট চরিত্রটাকে নিয়ে আসার, সেটা হলো যে এই যে নৌ কমান্ডো, আমি 60 জনের তখন নাম পাই, তার মধ্যে একজন ছিলেন যিনি ক্লাস 10-এর ছাত্র ছিলেন, 10ম শ্রেণীতে পড়তেন ওই সময়।
দশম শ্রেণীতে পড়া মানে তখন আমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করে মেডিকেলে ঢুকেছি, তার মানে কিন্তু ওই বয়সটা আমি মাত্র পার হয়ে এসেছি। আমার মনে হলো যে এর চেয়ে আর উল্লেখযোগ্য কি হতে পারে যে ক্লাস 10-এ পড়া একটা ছেলে এরকম একটি আত্মঘাতী শুনে গেছে দেশের জন্য। এই বোধ থেকে ওই হাসিনুর চরিত্রটি নিয়ে আসা। হাসিনুর নামটা শুধু কাল্পনিক, কিন্তু গল্পটা সত্যি। কিন্তু ওরকম দশম শ্রেণীর একজন ছাত্র ছিল ইনু কমান্ডার। আপনি যেহেতু কেন্দ্রীয় চরিত্রের প্রসঙ্গে আসছেন, আমি এখানে আসলে আমার নিজের একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাচ্ছি। ব্যাপারটা এরকম, বইটা যখন আমি প্রথম হাতে পাই, আমি বলবো আমি খুবই দুর্ভাগ্যবশত অনেক পরে বইটা আমার হাতে আসে। আমি আমেরিকায় এসে বইটা পড়ি এবং এটার জন্য আমি আসলে নিজেও অনেক অপরাধ বোধ করি যে এত দেরিতে কেন এমন একটা বই আমার হাতে আসলো, কেন আমি আগে পেলাম না বা কেন আগে পড়লাম না। যাই হোক, আমি যখন আমাকে অনেক ট্রাভেল করতে হয়, আমি আমার বাসা থেকে অফিস পর্যন্ত অনেকখানি ট্রাভেল করে যেতে হয়, সো প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি। তো বইটা যখন আমি শুরু করি পড়তে, তো বইটা আমি বাসে পড়তাম, ট্রেনে পড়তাম। আমার এখনো মনে আছে অনেকগুলো জায়গায় আমি নিজেই পড়ে এতটাই আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে আমি ভুলে গেছিলাম আমি কোনো পাবলিক প্লেসে আছি, আমার আশেপাশে এত লোকজন। আমি অনেক সময় আমার চোখে পানি চলে এসছে। একদিনের ঘটনা এরকম বলি যে প্রথম দিকে যখন আপনার বইয়ের একটা পটভূমি এমন ছিল যে অনেককে ডাকা হলো, সেখান থেকে বাছাই করা হবে কারা শেষ পর্যন্ত সেই দলটাতে যাবে। 60 জন বা যে দলটা শেষ পর্যন্ত অপারেশনটা করলো, ওই দলটা নির্বাচন করছিল। তো তখন জিজ্ঞেস করছিলেন যেন কমান্ডার যে কারা কারা যেতে চায়। ওখানে একটা লাইন এমন ছিল, সঠিক সংখ্যাটা মনে নেই, যে এতজন মানুষের 2টো করে হাত, এবং ওই হাতের সংখ্যা যদি মানুষজন হয় 30, ধরেন 60টি হাত উঠে গেল। যে বর্ণনায় বা যে ভাষায় আপনি সেটা বিষয়টাকে উপস্থাপন করেছেন, আমি খেয়ালই করিনি যে আমি আসলে তখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। তো আমার আশেপাশে অনেক যাত্রী ছিলেন, তারা দেখছিলেন। এরকম আরেকদিন ট্রেনে একজন জিজ্ঞেস করছিলেন যে তুমি কি পড়ছো, তুমি কি বই পড়ছো, যে মানে তুমি যদি কিছু মনে না করো আমাকে বলো। তো তখন আমি বললাম যে এটা আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা বই, এবং আমি একটু সংক্ষেপে বললাম তাকে। তো সে জানতে চাইলো এবং আমাকে জিজ্ঞেস করলো যে এর কোনো ইংরেজি ভার্সন আছে কিনা। আমি আসলে এই তথ্যটা দিতে পারিনি। তো আপনার কাছে প্রশ্ন হলো ভাইয়া, এটা কি কোনোভাবে ইংরেজিতে কি ট্রান্সলেট করা যায়, যাতে আমরা যারা আমাদের, কারণ আমার মনে হয় যে আমরা পুরোই আমাদের জাতি হিসেবে ওই সময় আমরা একেবারেই চালচুলোহীন ছিলাম, নিরস্ত্র ছিলাম। ওই জায়গা থেকে আমরা সাহস করতে পেরেছি যে আমাদের শুধু প্রাণটাই ছিল, এবং প্রাণটা বাজি রেখে কিন্তু আমরা অতটুকু এসছি এবং যা চেয়েছি তা অর্জন করতে পেরেছি। এটা শুধু আমাদের বাংলাদেশিদের জন্য না, বিশ্বের অন্যান্য জাতিদের জন্য একটা অনেক বড় উদাহরণ এবং অনুপ্রেরণার উৎস হতে পারে, কারণ এটা কোনোভাবেই ছোট করার মতো কোনো বিষয় না। তো আমার একটা ব্যক্তিগত চমৎকার অভিজ্ঞতা এটা। আসলে ইংরেজি অনুবাদ হয়ে গেছে। সাগর চৌধুরী এই একই প্রয়োজন থেকেই সাগর চৌধুরী অনুবাদ করেছেন। 2010 এটা বের হয়েছে। বইটি এখন amazon.com এ পাওয়া যায়। ওটার নাম অপারেশন জ্যাকপট, ইংরেজিতে বের করেছে বাংলা প্রকাশ বাংলাদেশ থেকে। এবং বইটা বের হওয়ার পর আমারও একরকম অভিজ্ঞতা আছে যে মাত্র বইটা বের হয়েছে, নতুন কপি হাতে নিয়ে আমি ট্রেনে করে চিটাগাং যাচ্ছি, কারণ ওখানে একজন নৌ কমান্ডো যাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বইটা ছাপা হলে আমি নিয়ে আসবো। এবং তখন তো মিডিয়ার এত প্রচলন ছিল না যে আমি অনলাইনে দিয়ে দেবো, সেরকম উপায়ও ছিল না। আমি বইটি নিয়ে তাকে নিজে হাতে দিতে যাচ্ছিলাম ট্রেনের ভেতরে। তো ওই রাতের ট্রেন, এবং ট্রেনের একজন যাত্রী আমার কাছ থেকে বইটি বললেন যে কি ভাই বইটা একটু দেখতে পারি। তো উনি নিয়ে পড়া শুরু করলেন, এবং সেই যে শুরু করলেন উনি আর দেন না, বইটা টোটালটা শেষ করে উনি আমাকে বললেন যে আমি বললাম যে পড়লেন কেমন লাগলো। তো উনি বললেন যে ভাই এই বইটার মধ্যে একটা মোটরসাইকেলের মেকানিকের দোকানের বর্ণনা আছে, মোটরসাইকেল মেকানিকের দোকানটার পাশে আমার বাড়ি। আমি বুঝতে পারছি না যে এই লোক কে লিখেছে,
কারণ এত ডিটেলসে ওই ঘটনাগুলো লিখেছে যে আমিও তো ওই সময় সেই সময় ছিলাম এবং এটার সাক্ষী। আমি আর বললাম না যেটা আমার লেখা বই। তো তারপরে উনি ওরকম কেঁদে ফেললেন একটা ঘটনা বলে, যে এই একটা বর্ণনা দেয়া আছে যে একজন নৌকামান্ড ধরা পড়ার পর তাকে কিভাবে মেরে ফেলা হয়, একটা ম্যানহোলের ভেতরে তার শরীর ঢুকিয়ে বডিটাকে ভেঙে ফেলা। আপনার মুক্তিযুদ্ধ নিয়ে আরো অনেকগুলো বই আছে। অপারেশন জ্যাকপট, এটা তো অতুলনীয় এবং অন্যান্যগুলোর সাথে আসলে তুলনা করাটাও ভুল হবে, করা উচিত না। কিন্তু যতগুলো লেখা আছে আপনার, তার মধ্যে যদি বলা হয় যে আপনার নিজের পছন্দের লেখা, আপনি কোন কোন লেখাটার নাম বলবেন বা কোন বইটার নাম আপনি বলবেন? যদিও জানি এটা একজন লেখকের জন্য অনেকখানি একজন সৃজনশীল মানুষের জন্য অনেক কঠিন প্রশ্ন, তারপরেও করছি। না, আসলে উত্তরটা ওরকমই হয়ে যায় যে পছন্দ অপছন্দের চেয়েও কোন লেখাটা কিভাবে যেন প্রিয় হয়ে যায়। এরকম অপারেশন জ্যাকপট লিখতে গিয়ে এটার পিছনের গল্প, আমার নিজস্ব সংগ্রাম সব মিলিয়ে অন্য একটা ব্যাপার। তো সবগুলো বইতেই কিন্তু কি বলবো, এক ধরনের প্রিয়তা তৈরি হয়ে যায়। মুক্তিযুদ্ধের সেরা লড়াই বইটা ছিল মুক্তিযুদ্ধের সত্যি সত্যি যুদ্ধের বিবরণ থেকে। কিন্তু আমার কাছে দুটো বই অন্যরকম লাগে। একটা হলো মনের ঘুড়ি লাটাই। এই মনের ঘুড়ি লাটাই জিনিসটা কি আসলে, ওটাও কিন্তু আরেকটা কিশোরের গল্প এবং ওটা আরেকটা স্বাধীনতার সিম্বলিক প্রকাশ, যে একটা ঘুড়ি আর লাটাই। আমরা যেরকম একটা ধরো ফাঁকা মাঠে একটা কিশোর ছেলে লাটাই হাতে দৌড়ছে একটা ঘুড়ি উড়াতে, এই সিম্বলটা স্বাধীনতার সিম্বল। আবার স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না। স্বাধীনতা মানে আমরা ঘুড়িটাকে লাটাই থেকে যদি কেটে দেই তাহলে ঘুড়িটা কিন্তু লস্ট। স্বাধীনতা মানে সেটাও না। মাটির সাথে সংযুক্ত থাকাটা বা লাটাইয়ের মাধ্যমে হচ্ছে। এই নাম থেকে ওই গল্পটা লেখা, মনের ঘুড়ি থেকে। তো আমাকে যদি বলা হয়, বলা যায় ক্রিয়েটিভ বা আর্টিস্টিক দিক থেকে বললে এই উপন্যাসটা আমার কাছে বেশি ভালো লাগে। আবার অন্যদিকে কালাকুঠুরি একটা সিম্বলিক, ওই সময় মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল, ধর্মের নামে যারা মানুষ হত্যা করেছিল, এদের মনটাকে আমি একটা কালাকুঠুরির সাথে তুলনা করছি। এবং লেখার ফরম্যাটটা অনেকটা নাটক, ডকু ড্রামার মতো অনেক, অথবা এটাকে নাট্য উপন্যাস বলা যায়। প্রথমে লিখেছিলাম এটা স্টেজের জন্য, মামুনুর রশিদের নির্দেশনায় আরণ্যকের একটা স্টেজ প্রোডাকশন হিসেবে। তো সেই দিক থেকে আবার ওটা এরকম প্রিয়। তো আমি সত্যিকার অর্থে বলতে আমার এক এক ভাবে এক একটা ভালো লাগা থেকে লেখা বা লিখে শেষ করা। তারপরে যদি মনে হয় যে আমি যদি আবার এগুলো লিখতে পারতাম হয়তো আরো ভালো করে এরকম। আপনার মুক্তিযুদ্ধের যে কাজগুলো বর্তমানে আছে বা আপনি যেগুলো করেছেন, এগুলো নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা, কিংবা ভবিষ্যতে মুক্তিযুদ্ধ নিয়ে আর অন্য ধরনের কোনো কাজ করার পরিকল্পনা আছে কিনা? মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার পরিকল্পনা সবসময় আছে। আমি সেটা একেবারে বড়দের উপন্যাস থেকে শুরু করে অন্য মাধ্যম যেমন চলচ্চিত্র, সব জায়গাতেই মুক্তিযুদ্ধ। আমার মনে হয় আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কোনো কাজই হয়নি সত্যিকার অর্থে, আর এটা তাই হয়। মানে যে কোনো বড় বিপ্লবাত্মক ঘটনা, তার প্রস্তুতি লাগে এবং সেই ঘটনাটাকে হৃদয়ঙ্গম করতে সময় লাগে, এটাকে দেখার চোখ হতে সময় লাগে। আমাদেরও তাই। আমি এটাকে খুব অন্যভাবেই দেখি যে বাংলাদেশের ইতিহাসে এই মুক্তিযুদ্ধের ভূমিকাটাকে নানাভাবে আমাদের নিয়ে আসা দরকার আছে। তো পরবর্তী পরিকল্পনা বলতে গেলে, হ্যাঁ, আমি যদি এই মুহূর্তে আরেকটি চলচ্চিত্র নির্মাণের চিন্তা করি তাহলে মুক্তিযুদ্ধ আসবে। আমি যদি এই মুহূর্তে আরেকটি উপন্যাস লেখার চিন্তা করি তাহলে মুক্তিযুদ্ধ আসবে। ব্যাপারটা এরকম। সুতরাং বলা যায় অনেক পরিকল্পনা আছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার আরো একটি অসাধারণ সৃষ্টি যেন আমরা খুব দ্রুত দেখতে পাই।
এ পর্যায়ে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি তো অনেকদিন ধরে বাইরে আছেন, দেশের বাইরে আছেন এবং একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, পাশাপাশি আপনি অন্যান্য অন্যান্য আরো অনেক কাজের সাথে আপনি জড়িত। সে সুবাদে অবশ্যই অনেক বিদেশিদের সাথে আপনার উঠা বসা আছে এবং বন্ধুত্ব আছে। আপনার আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি যখন আপনার আশেপাশে যারা বিদেশিরা আছে তাদের আসলে আমাদের দেশ সম্পর্কে আপনি যাদের সাথে পরিচিত হয়েছেন তাদের দৃষ্টিভঙ্গি কি আসলে আমাদের দেশ সম্পর্কে, বা আপনি যখন তাদের সাথে উঠা বসা করেন বা ইন্টারাকশন করেন তখন আপনি কিভাবে দেশকে উপস্থাপন করেন? আমি এটা জানতে চাচ্ছি এই জন্যে যে কারণ আমি নিজেও দেখেছি অনেক জায়গায় যে আমরা অনেক বাঙালির মধ্যে এটা দেখেছি যে বাংলাদেশি এই বিষয়টা প্রকাশ করতে তারা দ্বিধাগ্রস্ত। আমি স্পেশালি আপনার কাছে জানতে চাইবো যেন আমরা যারা আছি বাইরে তারা অন্তত জানি এবং আত্মস্থ করার চেষ্টা করি যে আপনাদের মতো মানুষ যারা আছে তারা আসলে কিভাবে জিনিসগুলো দেখেন এবং কিভাবে বাস্তবায়িত করেন। তোমার প্রশ্নটির খুব গুরুত্ব আছে অন্য জায়গায়, আমি সেই গুরুত্বটাকে আগে বলিনি। যে যারা প্রবাসী থাকে বা দেশের বাইরে থাকে এবং অন্য দেশ বা সংস্কৃতির সাথে মিশতে যায়, প্রত্যেকটা মানুষের একটা ব্যাপার ঘটে, তাকে বলা হয় আইডেন্টিটি ক্রাইসিস। যে আমি নিজেকে কিভাবে আইডেন্টিফাই করি, আমি নিজেকে কিভাবে অন্যের কাছে পরিচিত করি, কোনটা আমার গর্বের পরিচয়। এই ক্রাইসিসটা আমাদের বাংলাদেশের মানুষ তারা দেশে বাইরে এমনকি বাংলাদেশে থেকেও তাদের মধ্যে আছে। এই ক্রাইসিসটা থেকেই কিন্তু আমরা নিজেদেরকে মানে হিন্দি গান দিয়ে পরিচয় করতে চাই, হিন্দি নাচ দিয়ে করতে চাই, অথবা বাইরে এলে আমরা বাংলাদেশের না এরকম একটা লুকো ছাপা ব্যাপার থেকে যায়। কিন্তু যে নিজের পরিচয় সম্পর্কে স্বচ্ছ তার কিন্তু সেটা হবার কথা। আমার এরকম অনেক ঘটনা আছে যে যেখানে আমি জোরালো ভাবে নিজেকে আমি যেমন সবাই জিজ্ঞেস করে তুমি কোথা থেকে, আমি বলি যে অনুমান করো। কোন বিদেশি যদি জিজ্ঞেস করে আমাকে, বিদেশি বলতে আবার আমাদের কাছে বিদেশি মানে এখানকার দেশ, ধরো আমেরিকান কেউ জিজ্ঞেস করলো, আমি বলি অনুমান করো আমি কোথা থেকে। ওরা প্রথম অনুমান করে তুমি ভারতীয়, ইন্ডিয়ান। আমি সবচেয়ে আগে বলি না আমি কিন্তু ইন্ডিয়ান। তাহলে আরো দু একটা অনুমান করতে সুযোগ দিই, কেউ পারে কেউ পারে না। তারপরে আমি বলি যে আমি কিন্তু বাংলাদেশের মানুষ, আমি ইন্ডিয়ান। বাংলাদেশের মানুষ বললে ওরা তখন হয়তো একটা দুইটা প্রশ্ন করে, কেউ জানে কেউ জানে না এরকম। তখন আমার সুযোগ কথা বলার এবং পরিচয়টা দেওয়ার যে আসলে বাংলাদেশটা কি, আমরা কেন বাংলাদেশী হিসেবে বা বাঙালি হিসেবে গর্বিত হতে পারি। যেমন ধরো আমি কতগুলো জিনিস একদম জোরালো ভাবে নিয়ে আসি যে দেখো আমাদের একমাত্র দেশ, একমাত্র ভাষা, আমরা সমস্ত জাতিসত্তাটা পেয়েছি ভাষা থেকে। আমরা নোবেল পুরস্কার পেয়েছি বাংলা ভাষায় গান লেখার জন্য, পৃথিবীর আর কেউ পায়নি ইতি কবিতার জন্য। আমরা ভাষার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি, এটা বলি। আর একটা জিনিস বলি যে দেখো পৃথিবীর খুব কম জাতিসত্তা তৈরি হয়েছে ভাষার ভিত্তিতে। ওদেরকে আরো আমি এক্সপ্লেন করার সুযোগ দিই যে তুমি দেখো প্রত্যেকটা ভাষা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া কোনোদিন উঁচুতে যেতে পারে। সব ভাষা, ইংরেজির কথা বলো, স্প্যানিশের কথা বলো, বাংলা একমাত্র ভাষা কোন রকমের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া পৃথিবীর অন্যতম একটা ভাষা হিসেবে টিকে ছিল, টিকে আছে, এবং এখন শুধুমাত্র বাংলাদেশে আমরা পৃষ্ঠপোষকতা পাচ্ছি রাষ্ট্র হিসেবে। তার আগে কিন্তু আমরা কখনো পাইনি। তাহলে এরকম একটা জাতিসত্তা যাদের মধ্যে আছে তারা কি করে পৃথিবীতে ছোট মাথা নিচু এইভাবে নিজেদেরকে প্রেজেন্ট করাটা বেশি জরুরি। বাইরে আমাকে কেউ জিজ্ঞেস করে আমি সবচেয়ে আগে বলি আমি বাঙালি বলে তারপরে আমি বাংলাদেশ থেকে এসেছি এবং বাঙালি জাতিসত্তাটার পরিচয় কি সেটা বলার সুযোগটা পাই। আমি মনে করি প্রত্যেকটা বাঙালির এরকম বোধটা তৈরি হওয়া দরকার এবং জোরালো ভাবে। এবং কখন হবে এটা? যখন আমরা জানবো সত্যিকার অর্থে আমাদের জাতিসত্তাটা কি এবং কি নিয়ে আমাদের গর্ব করার আছে। আমাদের গর্ব করার আছে। আমার এরকম ঘটনা ছিল যে মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যখন ছাত্র ছিলাম হার্ভার্ডে, তখন ইন্টারন্যাশনাল নাইট হচ্ছে, ইন্টারন্যাশনাল নাইটে
আমরা অনুষ্ঠান করছি, আমি একটা গান লিখলাম, যে গানটা 7টা ভাষায় ট্রান্সলেট করে গাওয়া হয়, 7টা ভাষায় এই গানটা গাওয়া হয়। তো তার মধ্যে হিন্দি ছিল, আরবি ছিল, স্প্যানিশ ছিল, ইংরেজি তো ছিলই, এবং দল বেঁধে আমরা ইন্টারন্যাশনাল নাইটে গানটা গাচ্ছি। গাওয়ার শেষে যখন বলা হলো, আমি বললাম যে গান আমি কেন প্রেজেন্ট করলাম বাংলাদেশের তরফ থেকে। তার কারণ হলো, গান নিয়ে আমাদের গর্ব করার ব্যাপার আছে। আমাদের রবীন্দ্রনাথের কথা বললাম, যে বাংলা ভাষায় গান বা গীতি কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তখন ওখানে অনেক ইন্ডিয়ান ছাত্রছাত্রী ছিল, তারা জোরালো আপত্তি জানান, হ্যাঁ রবীন্দ্রনাথ তো বাংলাদেশের কবি না, ভারতীয় কবি। হ্যাঁ, আমার যুক্তিটা ছিল, রবীন্দ্রনাথ কোনোদিন কোথাও নিজেকে ভারতবর্ষীয় বা ভারতীয় বলেনি, বরং বাঙালি বলতো, আমি হলো বাঙালি, তারপরে অন্য পরিচয়। আর তখন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া মিলে ভারতবর্ষ ছিল, কিছু করার ছিল না। কিন্তু তিনি তো কবি হিসেবে পরিচিতি পেয়েছেন বাংলা ভাষায়, সুতরাং তিনি বাঙালি কবি, এই ব্যাপারে কারো কোনো আপত্তি নেই। তো তখন পরিচয় দেয়া হলো এভাবে। আবার যখন সুযোগ এসেছে বাংলাদেশের ভালো কথা বা অন্য কিছু বলার, আমি কিন্তু সেই পরিচয় দিয়ে দাঁড়িয়ে গেছি। আমি তো কোনোদিন মনে করি না যে আমাদের নিজেদের পরিচয় ছোট হতে উচিত, একেবারেই না। আমরা অনুষ্ঠানের অনেকখানি শেষ পর্যায়ে চলে এসেছি। যদিও আপনার সাথে কথা বলার অনেক অনেক বিষয় রয়ে গেছে এবং অনেক কিছু জানার ছিল আমাদের, আমরা আশা করব ভবিষ্যতেও আমরা আপনাকে পাবো, এবং আমাদের দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদেরও যদি কোনো কিছু জানার থাকে বা কোনো বিশেষ কোনো বিষয়ে আপনার কাছে কোনো প্রশ্ন থাকে, আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করবো সেটা আপনার কাছে পৌঁছে দিতে, এবং আশা করব আপনি আমাদের সেই কৌতূহলগুলোর উত্তর দেবেন এবং ভবিষ্যতে আপনাকে আমাদের পাশে পাবো। সবশেষে আমি আপনাকে অনুরোধ করব, আমাদের যে তরুণ প্রজন্ম আমরা আছি এবং যারা বিশেষত দেশের বাইরে আছি, তাদের উদ্দেশ্যে কিছু বলার। অনেক ধন্যবাদ। আমি মনে করি যে কোনো এরকম উদ্যোগের পাশে থাকাটাও এক রকমের দায়িত্ববোধের মধ্যেই পড়ে। আর তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে এটাই বলি যে একটা দেশ আসলে অনেক কষ্টের মধ্য দিয়ে তৈরি হয়। একটা দেশ আর আরেকটা মানুষের মতোই, তাই না? মানুষের জীবন যেরকম, তার জন্ম থেকে শুরু করে বিকাশ হওয়া, পরিস্ফুট হওয়া, একটা দেশেরও তাই। বাংলাদেশ সেই অর্থে খুব দুঃখিনী একটা মা। তরুণ প্রজন্মের জন্য বাংলাদেশের প্রতি দায়িত্বটা অনেক বেশি, অনেক বেশি এই অর্থে যে আগের মতো আমরা আর বোধ নিয়ে বাঁচতে পারবো না। আমাদের এখন বিশ্বজনীন বোধ নিয়ে বাঁচতে হবে। সে বিশ্বজনীনতা মানে হলো যে আমরা যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, বাংলাদেশকে প্রথমে নিয়ে আসা। আমরা এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডরের মতো, প্রতিনিধির মতো। আমরা যা করি তা বাংলাদেশের জন্য রিফ্লেক্টেড হয়। সেজন্য দেশের প্রতি ভালোবাসা নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন কাজ করে যাওয়া, যে কোনো মাধ্যমেই থাকুক না কেন উৎকর্ষ লাভ করা। আজকে যদি একজন বাংলাদেশের ছেলে বা মেয়ে বাইরে থেকে, সেটা বিজ্ঞান হোক, চলচ্চিত্র হোক, সাহিত্য হোক, এমনকি যে কোনো শাখা, জ্ঞানের যে কোনো শাখায় ব্যুৎপত্তি অর্জন করে, সেটা কোনো না কোনো ভাবে দেশের প্রতি অবদান হবেই। এই ভাবটা নিয়ে, এই বোধটা নিয়ে প্রত্যেকটা তরুণ তরুণীর বাংলাদেশের জন্য কাজ করা উচিত। এবং মনে রাখতে হবে, আমি এখানে অল্ট্রুইস্টিক বা পরার্থপর কিছু করতে বলছি না। নিজের জন্য করো, নিজেকে ভালোভাবে একটা জায়গায় তুলে নাও, সেটা সবার জন্য হয়ে যাবে। রবীন্দ্রনাথ চমৎকার একটা কথা বলেছিলেন যে একটা মানুষ যখন নিজের কথা নিজের মতো করে বলতে পারে, তখন তার সবার কথা হয়ে যায়। এই ব্যাপারটাই গুরুত্বপূর্ণ। নিজের মতো করে নিজের কাজটা করতে পারলেও সেটা কিন্তু সবার কাজ হয়ে যেতে পারে। তো তরুণ তরুণীদের উচিত বাংলাদেশের এই বোধটাকে, বাংলাদেশকে নিয়ে অহংকার বোধ করা এবং এই অহংকারকে সামনে রেখে নিজেদেরকে প্রস্তুত করা বিশ্বজনীন জায়গায়, বিশ্বময় যে প্রতিযোগিতা, সেখানে নিয়ে আসা। বাংলাদেশে বসে অনেক মানুষ আছে শুধু হ্যাঁ যারা বিদেশে থাকছে তারা দেশকে ভালোবাসে এইসব কথা বলছে, না, কোনোভাবে তা না।
বরং বিশ্ব প্রতিযোগিতায় নেমে আমরা প্রমাণ করছি যে আমরা বাংলাদেশকে ভালোবাসতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। এবং এই প্রতিযোগিতার মধ্যে তরুণদের সবচেয়ে বড় ভূমিকা। নতুন প্রজন্মের কাছে আমার এইটুকুই বলার, যেখানেই যে যা করো, দেশকে ভালোবাসো, দেশের প্রতিনিধিত্ব করো, নিজের উৎকর্ষ একই সঙ্গে দেশের উৎকর্ষ সাধন করো। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ সেজন ভাই, আপনার কথাগুলো মনে থাকে এবং চেষ্টা করবো যেন আমরা সেগুলো পালন করতে পারি। আপনার মাধ্যমে, আমাদের অর্কের মাধ্যমে আমরা এই কথাগুলো ছড়িয়ে দিতে চাই আরো অন্যান্য প্রবাসীদের মধ্যে। সেজান মাহমুদ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একজন অর্ক। আমরা আশা করব এমন হাজারটা সেজান মাহমুদে ভরে যাক আমাদের বাংলাদেশ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। অনুষ্ঠানের পাশাপাশি প্রবাসীদের লেখা নিয়ে অর্কে আরও থাকছে একটি প্রকাশনা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে লেখক সেজান মাহমুদ তার অপারেশন জ্যাকপট বইটি অর্ক প্রকাশনার কাছে উন্মুক্ত করে দিয়েছেন। বইটির ফ্রি ডাউনলোড পেতে কিংবা সম্পূর্ণ প্রকাশনাটি পেতে ক্লিক করুন ছবিগুলোতে।